প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় থেকে পঞ্চম অধ্যায় বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং এর সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। পঞ্চম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং এর সমাধান। গত ভিডিওতে আমি 10টি প্রশ্ন এবং এর সমাধান দিয়েছিলাম। আজকে আরো কিছু প্রশ্ন এবং তার সমাধান দেব। 11, রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জনসমষ্টির বিবরণ দাও। বাংলাদেশ একটি জনবহুল দেশ হিসেবে পরিচিত। এর বর্তমান সংখ্যা 16,98,28,911 জন 2022 সালের আদমশুমারি অনুযায়ী। বাংলাদেশের জনসংখ্যার বেশিরভাগই গ্রামীণ এলাকায় বসবাস করে, যদিও ঢাকার মতো বড় শহরগুলোতে দ্রুত জনবসতি বৃদ্ধি পাচ্ছে। দেশটির জনসংখ্যার ঘনত্ব অত্যন্ত বেশি, প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 1,200 জনেরও বেশি মানুষ বসবাস করে, যা বিশ্বের অন্যতম বেশি জনঘনত্ব। জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের 8ম জনবহুল দেশ। বাংলাদেশের জনসংখ্যা তরুণ এবং কর্মক্ষম শ্রেণীর সংখ্যা বেশিরভাগ, যা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি বড় সুযোগ। 12 নম্বর প্রশ্ন, রাষ্ট্র হিসেবে বাংলাদেশের ভূখণ্ডের বিবরণ দাও। বাংলাদেশ একটি নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে। বাংলাদেশের ভূখণ্ড দক্ষিণ এশিয়ায় অবস্থিত একটি ছোট্ট কিন্তু ঘন বসতিপূর্ণ দেশ। দেশের মোট আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। বাংলাদেশের ভূখণ্ড মূলত গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা নদীর ত্রিভুজ ভূমির মধ্যে অবস্থিত, যা বিশ্বের সবচেয়ে উর্বর প্রায় রূপক হিসাবে পরিচিত। উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে ভারত ও মিয়ানমার, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ পর্যন্ত বাংলাদেশের ভূখণ্ড বিস্তৃত। অসংখ্য নদ নদী, হাওর বিল, পাহাড় পর্বত, বনভূমি ও বিস্তৃত সমভূমি নিয়ে এই ভূখণ্ড গঠিত। এই ভূখণ্ড বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে চিহ্নিত করে। 13 নম্বর প্রশ্ন, রাষ্ট্র হিসাবে বাংলাদেশের সরকারের বিবরণ দাও। বাংলাদেশ সরকার ব্যবস্থা মন্ত্রী পরিষদ শাসিত। এর নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচালিত হয়, যেখানে সরকার জনগণের প্রতিনিধি নির্বাচন দ্বারা জনগণ ভোটে গঠিত হয়। সরকারের সকল নিয়মকানুন ও আদেশ নিষেধ জনগণ মেনে চলে। সংসদ হল সর্বোচ্চ আইন প্রয়োগকারী সংস্থা, যেখানে সাধারণ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সদস্যরা দেশের নীতি নির্ধারণ করে। নির্বাহী শাখার প্রধান হলেন প্রধানমন্ত্রী, যিনি দেশের প্রশাসন পরিচালনার জন্য দায়িত্বশীল। রাষ্ট্রপতি রাষ্ট্রের সাংবিধানিক প্রধান হলেও কার্যত ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত। 14 নম্বর প্রশ্ন, রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সার্বভৌমত্বের বিবরণ দাও। বাংলাদেশ একটি সম্পূর্ণ সার্বভৌম রাষ্ট্র, অর্থাৎ যার অর্থ হল নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ এবং দেশের অভ্যন্তরীণ ও বহির্বিশ্ব সম্পর্ক পরিচালনার সর্বোচ্চ ক্ষমতা রাখে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানের শাসন থেকে স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশ সম্পূর্ণ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে। বাংলাদেশের সার্বভৌমত্বের মূল ভিত্তি হল তার নির্দিষ্ট ভূখণ্ড, জনগণ এবং স্বাধীন ও কার্যকর সরকার। এই সার্বভৌমত্ব তাকে নিজস্ব আইন প্রণয়ন, বৈদেশিক নীতি নির্ধারণ এবং প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার ক্ষমতা দেয়। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে একটি স্বাধীন স্বীকৃতি সার্বভৌমত্ব হিসাবে মান্যতা দেয়া হয়, যা জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদে প্রতিফলিত। 15 নম্বর প্রশ্ন, খুলনাকে রাষ্ট্র বলা যাবে কি, ব্যাখ্যা করো। খুলনাকে রাষ্ট্র বলা যাবে না। আমরা জানি একটি রাষ্ট্র হওয়ার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিছু মৌলিক উপাদান জড়িত, যেমন একটি স্থায়ী জনসমষ্টি, একটি নির্দিষ্ট ভূখণ্ড, একটি কার্যকর সরকার এবং সার্বভৌমত্ব। যে কোনো একটি উপাদানের অভাবে রাষ্ট্র গঠিত হতে পারে না। খুলনার স্থায়ী জনসমষ্টি রয়েছে, একটি নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে, একটি কার্যকর সরকার দ্বারা সকল পরিচালিত হয়। অর্থাৎ খুলনা রাষ্ট্র গঠনের 4টি উপাদানের মধ্যে 3টি উপাদান বিদ্যমান, কিন্তু একটি উপাদান সার্বভৌমত্ব খুলনার নেই।
সুতরাং বলা যায় রাষ্ট্র গঠনের 4টি উপাদানের মধ্যে একটি উপাদান বিদ্যমান না থাকার কারণে খুলনাকে রাষ্ট্র বলা যাবে না। 16 নম্বর প্রশ্ন, নাগরিক হিসাবে তুমি দেশের উন্নয়নে কি ভূমিকা পালন করবে? নাগরিক হিসাবে আমি দেশের উন্নয়নে যেসব ভূমিকা পালন করব তা নিম্নে উপস্থাপন করা হলো। 1, ট্রাফিক আইন, পরিবেশ আইন সহ দেশের সকল আইন মেনে চলব। 2, সঠিকভাবে আয়কর ও অন্যান্য কর প্রদান করে দেশের অর্থনীতিকে সমর্থন করব। 3, নিজের ও অন্যের শিক্ষার প্রতি যত্নশীল ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করা বা বৃদ্ধি করব। গাছ লাগানো, প্লাস্টিক বর্জন কমানো এবং পানির বিদ্যুৎ অপচয় না করে পরিবেশ সংরক্ষণ করা বা পরিবেশ সংরক্ষণ করব। অসহায়, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো এবং স্বেচ্ছাসেবী কাজে অংশ নেওয়া। 6, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়া এবং যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে গণতন্ত্রকে সমর্থন করা। 7, নিজে দুর্নীতি না করা এবং অন্যের দুর্নীতির প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করা। 8, স্থানীয় শিল্প ও কৃষিকে সমর্থন করতে দেশীয় পণ্য কেনা। 9, গুজব ও ভুয়া তথ্য না ছড়িয়ে সত্য ও যাচাই করা তথ্যের প্রচার করা। এবং সর্বশেষ 10, দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানা এবং তা ভবিষ্যৎ প্রজন্মের মাধ্যমে ছড়িয়ে দেওয়া। 17 নম্বর, নাগরিক এবং বিদেশিদের মধ্যে পার্থক্য চিহ্নিত করো। নাগরিক এবং বিদেশিদের মধ্যে পার্থক্য নিম্নে উপস্থাপন করা হলো। নাগরিক, বিদেশি। 1, রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী অধিবাসীকে বলা হয় নাগরিক। অন্যদিকে রাষ্ট্রের নাগরিক ও অস্থায়ীভাবে বা স্থায়ীভাবে ভিন্ন রাষ্ট্রে অবস্থান করাকে বলা হয় বিদেশি। 2, নাগরিক ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, অন্যদিকে বিদেশি ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না। 3, নাগরিক সব ধরনের রাজনৈতিক অধিকার ভোগ করেন, অন্যদিকে বিদেশি রাজনৈতিক অধিকার থাকে না। 4, নাগরিকের নিজ দেশের পাসপোর্ট বহন করে, অন্যদিকে ভিন্ন দেশের পাসপোর্ট বহন করে এবং ভিসার মাধ্যমে অবস্থান করে হলো বিদেশি। 5 নম্বর হলো নাগরিক সাধারণত স্থায়ীভাবে বসবাস করে, অন্যদিকে বিদেশি সাধারণত অস্থায়ীভাবে বসবাস করে। 6, একজন নাগরিক রাষ্ট্রের প্রতি পূর্ণ আনুগত্য প্রদর্শন করে, অন্যদিকে একজন বিদেশি সকল রাষ্ট্রের প্রতি আংশিক আনুগত্য প্রদর্শন করে। এবং সর্বশেষ 7, জরুরিকালীন পরিস্থিতি ছাড়া অন্য সময়ে নাগরিকদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হয় না। অন্যদিকে রাষ্ট্র চাইলে যে কোনো বিদেশির গতিবিধি নিয়ন্ত্রণ করে আদেশ জারি করতে পারে। এই ছিল এই অধ্যায় থেকে সর্বমোট 17টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।